আমার আব্বু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এখন অবসরপ্রাপ্ত। 2007 সালে অবসর গ্রহণ করেছেন। এখন বর্তমান অবস্থা আব্বুর খুব একটা ভালো না। গত বছর কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে আব্বু স্ট্রোক করেছিলেন। সেই জন্য মোটামুটি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। দোয়া করি তাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক মহান আল্লাহ তাআলা। তাকে সেবা শুশ্রূষা করার জন্য আম্মু আছে, তবে আম্মু একটু অসুস্থ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আব্বু তার চাকরি জীবনে তার আয় দিয়ে যে সম্পদ করেছিল তার পিছনে অনেক কষ্ট ছিল। আমি ছিলাম পরিবারের বড় সন্তান, সেটা আমি নিজের চোখে দেখেছি। কখনো ঈদে আব্বুকে দেখিনি নতুন জামা কাপড় কিনেছে। এই কথাগুলো বলতে কিন্তু আমি কেঁদেই ফেলছি। নিজেকে একটু কন্ট্রোল করে নিলাম, কারণ এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগে। তবে আম্মু কখনো আব্বুকে জামা কাপড় না কিনে দিয়ে থাকতে পারেনি। আব্বু যতই মানা করেছে, আম্মু আব্বুকে নতুন জামা কাপড় কিনেই দিয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। কারণ আব্বুর ছিল সীমিত আয়, অগাধ কোনো ইনকাম ছিল না। সে ছিল প্রাইমারি স্কুলের একজন টিচার। বেতন যৎসামান্য হলেও আলহামদুলিল্লাহ আমার আব্বুর অনেক সম্মান ছিল। সে এলাকার একজন স্যার হিসেবে পরিচিত। তার অনেক ছাত্রই আছে বড় বড় পদে চাকরি করেন, আর তার অনেক সুনাম ছিল। আমার বাবা নম্র, ভদ্র, এলাকায় তার যথেষ্ট সম্মান আছে। তার সারা জীবনের উপার্জন দিয়ে যে সম্পদগুলো করেছিল, তার মধ্যে থেকে একটা সম্পদ বিক্রি করে আমার বাবার মধ্যবিত্তের একটা স্বপ্ন পূরণের গল্প আপনাদের সাথে এর আগেই শুরু করেছি। প্রায় 8-9 মাস হলো সেই গল্পটা আমাদের শুরু হয়েছে। সেটার বাস্তবায়নের পক্ষে আজ শেষের দিকে আমরা একটা বাড়ি করা শুরু করেছি। আমার আব্বুর বলা যায়। সেই বাড়িটা মোটামুটি শেষের দিকে, এখন টাইলসের দরকার। সেই টাইলস দেখার জন্য আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি টাইলসের দোকানে। এর ভিতরে অনেক গল্প আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, আবার আনন্দও আছে। কষ্টে উপার্জিত টাকা দিয়ে কোনো কিছু করলে সেটার যে কী আনন্দ, সেটা যারা করে সেটা তারাই অনুভব করতে পারে। যেমন আমরা বুঝতে পারছি যে এর আনন্দটা কেমন। আমার বাবার এই পারিশ্রমিকের টাকা দিয়ে তার মাথা গোঁজার একটা ঠাঁই হচ্ছে। তাই বলে ভাববেন না আমার বাবার আর কোনো বাড়ি নেই। আমার বাবার 3টা বাড়ি ছিল, একটা বিক্রি করে আর একটা বাড়ি তৈরি করা হচ্ছে। এটা বলতে কিন্তু আমার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, কোনো ভয়ও নেই। কজন সন্তান আছে তার বাবা সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে যে আমার বাবা একদম সৎ উপার্জন করেছে সারাটা জীবন। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়েও বলছি না। এটা আমাদের কথা বলছি, বাস্তব জীবনের কথা বলছি। কতটা কষ্ট করে এতদূর পর্যন্ত আমার বাবা এই সম্পদগুলো করেছিল। পেছন থেকে আমার আম্মু আমার আব্বুকে উৎসাহ দিয়েছে। আমার আব্বু জানতো তার খুব সীমিত আয়, কিন্তু আমার আম্মুর একটু সাহস বেশিই ছিল বরাবর। ছোটোবেলায় দেখেছি জায়গা জমি কেনার সময় আব্বু সবসময় পিছিয়ে আসতো, কিন্তু আম্মু আরও 2 পা এগিয়ে যেত। যেভাবেই হোক, তখন সোনা গয়না বন্দুক দিয়ে, তারপর কিভাবে আব্বুর প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে এই সমস্ত ধন সম্পত্তিগুলো করা হয়েছে। সরকারি চাকরি বলা যায় সোনার হরিণ। ঝড় হোক বৃষ্টি হোক, মাস গেলে বেতন ঠিকই পাওয়া যেত। সেই আশার উপর ভরসা করেই আমার আব্বু আম্মু এতদূর চলে এসেছে। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে যে আমার আব্বুকে এই সীমিত আয়ের মধ্যে এত সম্পদ করার তৌফিক দান করেছে। দোয়া করবেন আমার আব্বু আম্মু যেন সেই বাড়িটিতে ভালোভাবে বসবাস করে যেতে পারে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই আজকে গিয়েছিলাম টাইলসের দোকানে। টাইলস মোটামুটি পছন্দ করে চলে এলাম। আর এই তো বাসায় ফেরার পথে সামান্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব, কারণ আগামীকাল জান্নাতির স্কুল আছে। আর স্কুলে যাওয়ার সময় তাকে টিফিন দিতে হয়। তারপর একটা জায়গায় এসে কালাই কিনলাম। সন্ধ্যাবেলা কালাই খেতে খেতে দুজন বাসায় চলে এসেছি।
বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খুদের চাল। এই খুদের চাল দিয়ে আজকে খুদের ভাত রান্না করব। অনেকেই তো অনেকভাবে রান্না করে থাকেন, তো আজকে আমি দেখাবো কিভাবে রান্না করি। খুবই সিম্পলভাবে রান্না করি। রান্না করতে কিন্তু খুব একটা দেরি হয় না। আর আমি এই খুদের ভাতটা যেভাবে খাওয়া শিখেছি সেটা একটু আপনাদের সাথে অল্প হলেও শেয়ার করব। আমি যখন ছোটোবেলা আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল একজন, ওদের বাড়িতে আমি একদিন ওকে ডাকতে যাই, তো যেয়ে দেখি ওরা খুদের ভাত রান্না করেছে। সেটা দেখে আমার যে এতই লোভ হচ্ছিল সেটা আর কি বলবো। বাড়িতে এসে আম্মুকে বলেছিলাম যে ওরা যেন এইরকম কি রান্না করেছে আম্মু, আমাকে একটু রান্না করে দেবেন। তখন আমার আম্মু বলেছিল, কিভাবে ওরা রান্না করেছে, তুমি কি দেখেছো? তখন আমি বলেছিলাম, এরকম পোড়া পোড়া করে মচমচা, মনে হয় কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছে, এইভাবে খুদের ভাত রান্না করেছে, তা আমাকে একটু ওইভাবে রান্না করে দেবেন। তখন আম্মু আমাকে রান্না করে দিয়েছিল, কিন্তু খেয়েছিলাম ঠিকই, কিন্তু মনে হয়েছিল ওদেরটাই বেশি স্বাদ হয়েছিল। তো আমিও তখন থেকেই এই তো খুদের ভাত খাওয়া শিখেছি। আর আস্ত মরিচ দেই বা মরিচ ফালি করেই দেই, বেশি করে পেঁয়াজ দেই, ভাতের মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে ভাতের মতোই রান্না করি এবং একটু পোড়া পোড়া করে নিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, এটা আমি ছোটোবেলায় দেখেছি। আসলে নিম্নবিত্তদের খাবার, যারা ভাত চাল কিনতে পারে না তারাই খুদের ভাত রান্না করে খেত। এখন দেখেন বর্তমান কী অবস্থা, এই খুদের ভাত এতটাই ট্রেডিশনাল হয়ে গেছে যে বড় লোকরা এই খাবারটা খেতে কত আগ্রহ প্রকাশ করে এবং বিভিন্নভাবে অর্ডার দিয়ে কিন্তু এই খুদের ভাতটা খেয়ে থাকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।